স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। শেখ হাসিনার পতনকে বন্দী গণতন্ত্র উদ্ধার বলে মন্তব্য করেছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। তারা বলেন, এখন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়, হাল ধরতে হবে তরুণ সমাজকে। নয়াপল্টনে বিএনপির সমাবেশে হাজির হন লাখো দলীয় কর্মী আর সাধারণ মানুষ। হাবিব রহমানের প্রতিবেদন। দেশ পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সহিংসতা আমাদের সকলেরই শত্রু। দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার ইউনিস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে ডক্টর ইউনূসের বক্তব্য গণমাধ্যমে পাঠানো হয়। ডক্টর ইউনূস বলেন, একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণে সহিংসতা করে সুযোগটি আমরা হারাতে পারি না। তিনি বলেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবস বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে। অভিনন্দন জানাই দেশের জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহারে নিশ্চিত করি। কোনো ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায় সে বিষয়ে সতর্ক করে সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থেকে সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট না করার আহ্বান জানান ডক্টর ইউনূস। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের 6 মাসের সাজা বাতিল করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। বুধবার শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম.এ. আওয়াল এ আদেশ দেন। এই রায়ের ফলে শপথ নিতে আইনগতভাবে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। গত 1 জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। সে সময় প্রত্যেককে 30,000 টাকা করে জরিমানাও করা হয়। তবে আপিলের শর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আসামিদের 1 মাসের জামিন দেওয়া হয়। 2021 সালের 1 সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে শ্রম ট্রাইব্যুনালে মামলাটি করা হয়। এরপর 2023 সালের 6 জুন মামলায় অভিযোগ গঠন করা হয়। একই বছরের 22 আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ, যা শেষ হয় 9 নভেম্বর। সর্বশেষ গত বছরের 24 ডিসেম্বর শুনানি শেষ হয়। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও 3 বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ইউনিস সেন্টারের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে সম্মতি জানিয়েছেন। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে 15 সমন্বয়ক অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তানজিমউদ্দিন খান বঙ্গভবনে যান। 1.5 ঘণ্টা পর 7:30টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন 3 বাহিনীর প্রধান। সেখানে প্রায় 5 ঘণ্টার বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছে। রাষ্ট্রপতি এই প্রস্তাবে সম্মতিও দিয়েছেন। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। এ সময় অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, একটা অস্বাভাবিক পরিস্থিতিতে এই সরকার গঠন করা হচ্ছে। এ সময়ে এটাকে বিভিন্নভাবে সাংবিধানিক বৈধতা দেওয়ার সুযোগ আছে। আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই সরকারের একটি প্রাথমিক তালিকাও দেওয়া হয়েছে, যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে এই তালিকা বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনা করে চূড়ান্ত করা হবে। তবে মঙ্গলবার রাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।
প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, দেশবাসীকে ভালোবাসা দিয়ে জ্ঞানভিত্তিক নতুন সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যার মূল ভিত্তি হবে প্রগতি ও সাম্য। নয়াপল্টন মহাসমাবেশে দেশবাসীকে এই আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। বিস্তারিত জানাচ্ছেন শফিক আহমেদ। ৬ বছর পর লক্ষ জনতার সামনে দেশ গঠনের আহ্বান জানালেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। ছাত্র জনতার বিজয় এবং তাদের স্বপ্ন বাস্তবায়নের যে সুযোগ তৈরি হয়েছে তা পুনর্গঠনের আহ্বান আপসহীন দেশনেত্রী। গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। বেগম খালেদা জিয়াকে সরাসরি দেখা যাবে বা তার বক্তব্য শোনা যাবে এমন ঘোষণা যখন মঞ্চে দেয়া হচ্ছিল, তখন সমাবেশের বেশিরভাগ মানুষ আবেগে আপ্লুত হয়েছিলেন। শফিক আহমেদ, ৭১, ঢাকা। শেখ হাসিনার পতনকে বন্দী গণতন্ত্র উদ্ধার বলে মন্তব্য করেছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। তারা বলেন, এখন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। হাল ধরতে হবে তরুণ সমাজকে। নয়াপল্টনে বিএনপির সমাবেশে হাজির হন লাখো দলীয় কর্মী আর সাধারণ মানুষ। হাবিব রহমানের প্রতিবেদন। দীর্ঘদিন পর নয়াপল্টনে বিএনপির সমাবেশ। কারামুক্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও লন্ডন থেকে যুক্ত হওয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ শুনতে হাজির লাখো লাখো দলীয় নেতাকর্মী। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নয়াপল্টনের বিএনপির কার্যালয়ের সামনে হাজির হন নেতাকর্মীরা। নেতাকর্মীদের হাতে ছিল দলীয় ব্যানার আর জাতীয় পতাকা। সময় বাড়ার সাথে সাথে বিকেল হতেই নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ মতিঝিল, ফকিরাপুর, নয়াপল্টন, কাকরাইল এলাকা। লন্ডন থেকে ভার্চুয়াল যুক্ত হওয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্ক্রিনে ভেসে উঠতেই স্লোগানে স্লোগানে স্বাগত জানানো হয় তাকে। আর হাসপাতাল থেকে যুক্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পর্দায় দেখে নেতাকর্মীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বিএনপি নেতারা বলেন, এ বিজয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দেশ গড়তে তরুণদের একসাথে কাজ করার আহ্বান জানান তারা। দীর্ঘদিন পর মাঠে নামা দলীয় নেতাকর্মীদের চোখে মুখে ছিল বিজয় ও আনন্দের ছাপ। হাবিব রহমান, ৭১, ঢাকা। পুলিশ সদস্যদের আগামী ২৪ ঘন্টার মধ্যে স্ব ইউনিটে যোগদানের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত মহাপরিদর্শক মঈনুল ইসলাম। দেশের এই অবস্থার জন্য পুলিশ বাহিনীর কিছু উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার সিদ্ধান্তকে দায়ী করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তিনি। বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মহিম মিজানের রিপোর্ট। দায়িত্ব পাওয়ার পরপরই পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন
নতুন পুলিশ প্রধান মঈনুল ইসলাম। সাংবাদিকদের তিনি জানান, তার প্রধান কাজ দেশে চলমান বিশৃঙ্খল আইনশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনা। তিনি বলেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করতে পারেনি। এ কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। একটি শূন্যস্থান তৈরি হয়েছে, তবে সেটি পূরণে কাজ শুরু হয়েছে। আমাদের কতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের যে আপনি জানেন যে স্বীকৃত নীতিমালা রয়েছে, ইউজ অফ ফোর্স, যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়, সেই নীতিমালা অনুসরণ না করা এবং কোনো কোনো ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করা এবং নেতৃত্বের কর্মকৌশল গ্রহণে ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন, এমনকি অনেকে নিহত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। এই সন্ধিক্ষণে আমি সকল পুলিশ সদস্যকে আন্তরিকভাবে আহ্বান জানাই, আপনারা দেশ ও জাতির প্রয়োজনে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করুন। আপনাদের জীবনমানের উন্নয়ন এবং সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আইজিপি আশা করেন অচিরেই এই পরিস্থিতির পরিবর্তন হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ নতুন করে কাজ শুরু করবে। সবাইকে 24 ঘন্টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দেন তিনি। তাছাড়া পুলিশের থানাগুলোকে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, সচেতন মানুষ, সাংবাদিক সহ জনসাধারণকে সঙ্গে নিয়ে নাগরিক নিরাপত্তা কমিটি করার নির্দেশ দেন। আমাদের রাজারবাগ পুলিশ লাইন্স, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, POM, APBNs, হেডকোয়ার্টার সহ অন্যান্য APBNs কার্যালয় সমূহ, সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন সহ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আগামী 8 আগস্ট 2024 তারিখ বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব স্ব কর্মস্থলে যোগদান করতে হবে। ইতিমধ্যে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারগণ স্ব স্ব অধিক্ষেত্রের থানা এলাকায় জ্যেষ্ঠ নাগরিক, পেশাজীবী, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করবেন। তাছাড়া যেসব উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তাদের কারণে পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট সহ পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান নতুন পুলিশ প্রধান। আমাদের যে কোনো ল্যাপস যদি হওয়া স্বাভাবিক এবং হয়েছে, সেই ল্যাপসের ক্ষেত্রে একটা যে বিধান আছে আমাদের অ্যাজ পার আওয়ার পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল, আমাদের অন্যান্য যে আইনি কাঠামো আছে, ফৌজদারি কার্যবিধি, সার্ভিস রুলস, সেগুলি আলোকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা এটি চলমান। ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুল ত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি বলেন, ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ অনেকেই নিহত হয়েছেন। এজন্য দুঃখ প্রকাশ করে তিনি সবার সহযোগিতা কামনা করেন। বর্তমান বৈষম্য বিরোধী যৌক্তিক যে আন্দোলন, সেই আন্দোলন আমাদের বিভিন্ন অপারেশন ইউনিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি, যা আমরা স্বীকার করছি। এই জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা এখন থেকে আমি নিশ্চিত করে আপনাদের বলতে চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, আমাদের উপর অর্পিত আইনি সকল দায়িত্ব পালনে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ থাকব। মহিম মিজান, ৭১, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতে তার মেয়ের সাথে আছেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে তিনি সেই দেশে কতদিন থাকবেন বা অন্য কোনো দেশে যাবেন কিনা সে বিষয়ে কোনো কিছু বলেননি। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন সজীব ওয়াজেদ জয়। তিনি ভালো আছেন, তিনি এখন দিল্লিতে আছেন। আমার বোন ওনার কাছে আছেন, আমার বোন তো দিল্লিতে থাকেন। তিনি ভালো আছেন, তবে অবশ্যই ওনার খুবই মন খারাপ। তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য
ওনার বাবা জান দিয়েছেন, আমার পুরো পরিবার জান দিয়ে হারিয়েছে, যেই দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারি। পদত্যাগ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা AM আমিন উদ্দিন। বুধবার রাষ্ট্রপতি বরাবর তিনি এই পদত্যাগপত্র দেন। ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করে রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে অ্যাটর্নি জেনারেল তাকে ওই পদে নিয়োগ দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। দায়িত্ব পালনকারী রাষ্ট্রের প্রতি আনুগত্য থেকে দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। 2020 সালের 8 অক্টোবরের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং ওই সময়ের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর BIFU প্রধান এবং উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে অস্থিরতা বিরাজ করছে প্রতিষ্ঠানটিতে। বিভিন্ন অনিয়মের অভিযোগে বুধবার সকালে বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারী কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনের ভেতরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় একজন ডেপুটি গভর্নর সাদা কাগজে সই করে পদত্যাগে বাধ্য হন। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। গভর্নর আব্দুর রউফ তালুকদার আজ বাংলাদেশ ব্যাংকে আসেননি। সকাল থেকে গভর্নরের এ যাবৎ সব অনিয়মের বিরুদ্ধে একত্র হয়ে আন্দোলন শুরু করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন। এ সময় সাদা কাগজে সই করে পদত্যাগ করেন ডেপুটি গভর্নরদের মধ্যে অন্যতম কাজী সাইদুর রহমান। বাকি দুই ডেপুটি গভর্নরও দ্রুত পদ ছাড়বেন বলে জানা গেছে। পরবর্তী সরকার গঠন ও নতুন ডেপুটি গভর্নরদের নিয়োগ না হওয়া পর্যন্ত মানব সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর নুরুন নাহার শুধু দায়িত্ব পালন করবেন। ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির জন্য বাংলাদেশ ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তাদের দায়ী করেন আন্দোলনকারীরা। একই সাথে আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU এর মহাপরিচালক ও উপদেষ্টারও পদত্যাগ দাবি করেন তারা। ইসলামী ব্যাংক সহ কয়েকটি ব্যাংকের মালিকানা পরিবর্তন করে এস আলমকে দেওয়া এবং হাজার হাজার কোটি টাকার খেলাপিদের সুবিধা দেওয়ার অভিযোগ আছে গভর্নর আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে। দফায় দফায় খেলাপিদের সুবিধা দিতে বেশ কিছু নীতিও পরিবর্তন করেন তিনি। বর্তমানে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ 1,82,000 কোটি টাকার বেশি। তারপরও জিডিপির আকারের তুলনায় গোজামিলের হিসাব দিয়ে খেলাপি ঋণ খুব একটা বাড়েনি বলে প্রচার করতেন গভর্নর। ব্যাংকাররা বলছেন, প্রকৃত হিসাব করলে খেলাপি ঋণের পরিমাণ আরও অনেক বাড়বে। সুশান্ত সিনহা, 71, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিমের পদত্যাগের দাবিতে বুধবার কর প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ করেছেন কয়েকশো কর্মকর্তা ও কর্মচারী। আন্দোলনকারীরা 9 দফা দাবি তুলে ধরে NBR এর প্রধান হিসেবে প্রশাসক ক্যাডারের লোকদের বাদ দিয়ে কাস্টমস বা আয়কর ক্যাডার থেকে লোক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। কর্মকর্তারা জানান, দুপুরের দিকে আন্দোলন শুরু হলে এক পর্যায়ে আন্দোলনকারীরা NBR কার্যালয়ে হামলা চালায়। এতে NBR এর কার্যক্রম ব্যাহত হয়। NBR চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম এ সময় অফিসে অনুপস্থিত ছিলেন। গাড়ি চালকদের প্রতি আমাদের আজকে আহ্বান, কোনো সরকারি গাড়ি চালক এই স্বৈরাচার রহমতুল মুনিমের সহযোগী যারা আছেন কর্মকর্তা, তাদেরকে নিয়ে আজকে যাবেন না। দ্বিতীয়বারের মতো উনি চুক্তিভিত্তিক নিয়োগে 6 বছরের জন্য উনি নিযুক্তি পেয়েছেন। এটি কেমনি হয়েছে? এই দেশ থেকে যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, এই সকল মাফিয়া লোকদের অর্থ পাচারের সহযোগী হিসেবে তিনি রোল প্লে করেছেন। টানা 3 দিন বন্ধ থাকার পর বুধবার থেকে দেশের সব তৈরি পোশাক কারখানা এবং বস্ত্রকলগুলো খুলেছে। এর আগে মঙ্গলবার তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন BGMA এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 দফা দাবিতে অসহযোগ কর্মসূচিকে ঘিরে সহিংসতার পর সরকারি নির্দেশনার 4 আগস্ট দেশের সব পোশাক কারখানা ও বস্ত্রকলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে BGMA এবং BKMA। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পরদিন আবারও কারখানা খোলার সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী নেতারা। এদিকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেক্সটাইল মিল মালিকদের সংগঠন BTMA বুধবার থেকে বস্ত্রকলগুলো খোলার ঘোষণা দেয়। আজকে BKMA এবং BGMAর অধিভুক্ত সব ফ্যাক্টরিগুলি আজকে থেকে আবারও সচল হয়েছে এবং কোথাও কোথাও আমরা এখনো আজকেও শুনছি যে ভাঙচুর হচ্ছে।
তো আমরা যারা ভাঙচুর করছে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, ভাঙচুর না করে আপনারা আসুন, সহযোগিতা করেন, এদেশের অর্থনীতিকে আবারও আমরা সচল করি এবং এই দেশটা আমাদেরকেই আবার গড়তে হবে। ছাত্র জনতার আজকের যে বিজয়, এই বিজয়কে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং এই বিজয়ের ফলে যে দেশের যে অর্থনৈতিক অগ্রগতি সেটাও কিন্তু আমাদের পাশাপাশি অব্যাহত রাখতে হবে, আমাদের বায়ারদেরকে শঙ্কামুক্ত করতে হবে। তো এই জায়গাতে আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের পুঁজিবাজার। মঙ্গলবার 197 পয়েন্ট বাড়ার পর বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান মূল্য সূচক যুক্ত হয়েছে আরও 192 পয়েন্ট, অর্থাৎ মাত্র 2 দিনে সূচক যুক্ত হয়েছে 389 পয়েন্ট। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 775 কোটি 55 লাখ টাকা। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 266টি, কমেছে 114টির, আর অপরিবর্তিত ছিল 16টি প্রতিষ্ঠানের লেনদেন। দিন শেষে টপ গেইনারের তালিকায় উঠে আসে এসিআই ফর্মুলেশন ও আফতাব অটো। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 545 পয়েন্ট, লেনদেন হয়েছে 225 কোটি 15 লাখ টাকা। রাজধানীর বাজারগুলো চলছে ঢিলেঢালা আমেজে। দুপুরের পরেই কমেছে ক্রেতা, একই সাথে কমেছে পণ্যের সরবরাহ। বাজারে দোকানও খোলা রয়েছে অর্ধেকেরও কম। তাই ক্রেতারা বলছেন বাজারে কারফিউর সময়ের বাড়া দাম কমেছে বলে জানান বিক্রেতারা। কমেছে সবজির দাম, করলা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, পটল 40, ঢেঁড়স 40, চিচিঙ্গা 50। তবে টমেটোর দাম এক এক দোকানে এক এক রকম। কোনো দোকানে 160 টাকা দাম হাঁকা হলেও কোনো দোকানে 140 টাকাও বিক্রি হতে দেখা গেছে। একই দশা কাঁচামরিচের বাজারেও, কারণ বাজারে সামনের দোকানে 160 টাকা কেজি দরে বিক্রি হলেও ভেতরের দোকানে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়, আর ভারতীয় পেঁয়াজ 120 টাকা। এদিকে চালের বাজারে দাম কমেছে, মিনিকেট 78, 28, 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মোটা জাতের ডাল কেজিতে বিক্রি হচ্ছে 110 টাকা। চিনির দাম স্থিতিশীল। এইচএসসি ও সমমান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 11 আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে এবং পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। প্রায় 14.5 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে 30 জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হয়েছিল। তবে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় ওই বিভাগের আওতাধীন পরীক্ষাগুলো 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল এবং পরে সেই পরীক্ষা শুরু হয়। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে প্রথম দফায় 4 দিনে ও পরে আরও 4 দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। রাজধানী সহ সারা দেশে যান চলাচল বাড়তে শুরু করেছে। বুধবার সকাল থেকেই ঢাকা নগরীর সড়কে যান চলাচল বাড়তে দেখা গেছে আগের দিনের তুলনায়। চলছে গণপরিবহনও। রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ দেখা যায়নি। তবে আগের দিনের মতোই বুধবার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থী ও জনতা। সিগন্যালগুলোতে শিক্ষার্থীরা পালা করে দায়িত্ব পালন করছে। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। এ যেন এক অন্যরকম নগরী। প্রতিটি সড়কে ব্যক্তিগত পরিবহন থেকে শুরু করে গণপরিবহন চলছে নিয়ম মেনে, নেই জটলা। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তৈরি হচ্ছে না প্রতিবন্ধকতা। শিক্ষার্থীরা বলছেন, রাজধানীর সড়কগুলোতে এর আগে ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনাই ছিল সড়কে যানজট তৈরির মূল কারণ। পুরা ঢাকা শহরে কোথাও ট্রাফিক ব্যবস্থা নেই। এখন আমাদের দায়িত্ব এসেছে, আমাদের ট্রাফিক দায়িত্ব পালন করার প্রয়োজন মনে করেছি। সেজন্য আমরা ছাত্ররা আজকে দেশে যতটুকু সম্ভব ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। বিজিবি লেগে আছে, আমাদেরও কালকে থেকে কাজে আছে, আজকে বন্ধ হয়ে আসতে পারছি। আমরা প্রথম থেকে যখন থেকে আন্দোলনে আমরা মাঠে ছিলাম তখন থেকে এখানকার স্থানীয় যত আমাদের ফ্যামিলি মেম্বার্স আছে তারা আমাদের যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে, যথেষ্ট পরিমাণ। জনগণের সাহায্য করতেছি যে রোডে কোনো দুর্ঘটনা না হয়, অ্যাক্সিডেন্ট না হয়। বাংলাদেশের জনগণ আপনার ভালো থাকুক, সুস্থ থাকুক, ঠিক আছে, এটাই আমাদের কামনা। দেখা যাচ্ছে আমরা রৌদ্রে থাকতেছি, পানির তৃষ্ণা পাচ্ছে, একটু পর পরই আমাদের জনসাধারণ এগিয়ে আসছে, আমাদের পানি দিচ্ছে। সবাই একটা কন্ট্রোল নিয়ে গেছে, একজন এক পাশে থাকবে, আরেকজন আরেক পাশে থাকবে, 4 জন 4 দিকে থাকলে তাহলে 8টা রোডই কন্ট্রোল হবে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে 4 থেকে 5 জনের দল গঠন করে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। অনেক স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সহায়তা করছে। রাজধানীর বিজয় সরণিতে গত 2 দিনে সবচেয়ে বেশি
বিশৃঙ্খলা ছিল বলে জানান শিক্ষার্থীরা। গণভবন ও সংসদ ভবন দেখতে আসা উৎসুক জনতার চাপ ছিল, তাই এ অবস্থায় শিক্ষার্থীরা সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের। তাদেরকে যদি আপনি ভদ্রভাবে কথা বলেন, বুঝিয়ে বলেন, তারা অবশ্যই শুনতে চায়। আমি আজকে সকাল থেকে এখানে দায়িত্ব পালন করছি, সেটাই দেখছি। এখানে এসে আমি বুঝতেছি আসলে ট্রাফিক পুলিশরা যারা এখানে কাজ করেন তাদের কষ্টটা আমি এখন আর কি ফিল করতেছি যে কত কষ্টের ভিতরে তারা এই কাজগুলো করে থাকেন। এই দেশকে আমরা কোনো দলের জন্য স্বাধীন করি নাই, এই দেশের 18 কোটি মানুষের অধিকারের জন্য আমরা দেশ স্বাধীন করেছি। ছাত্রদের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী। বলছেন শিক্ষার্থীরাই দেখিয়ে দিয়েছেন কিভাবে সড়কের শৃঙ্খলা ফেরাতে হয়। সাজিদ সরকার, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সংবাদ অনুষ্ঠান দেখতে সরাসরি চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।